আমরা ছবিটা কিন্তু একই সময় বানিয়েছি জানো, খুব আশ্চর্য। ওর ছবিটা পরে রিলিজ করেছে, আমারটা আগে, কিন্তু আমরা শুটিং করেছি একই সঙ্গে, দুটো সাইমালটেনিয়াসলি। ছবির আত্মায় একটা মিল আছে। কিভাবে যে মিল হয়ে গেছে সেটা, কারণ ও আমাকে চিনতো না, আমি ওকে চিনতাম না। এই যে তুমি বলছিলে না পিওর পিওর থাকে, ওই দৃশ্যটা যে তোমার মনে আছে, কারণ ওর মধ্যে একটা পিওরিটি আছে। ওই দৃশ্যটা, জানলা দিয়ে তো রোদ্দুর সবার ঘরেই আসে, কিন্তু ওইটা আমি দেখেছি, ওই রোদ্দুর পড়াটা আমি দেখেছি, আর সেটাকে আমি ভিজুয়ালাইজ করেছি। ক্রেনের ওপরে মলবিনটা তোলা হলো, এবারে ওটার সিঁড়িটার একটা এরকম ধাপ, এরকম ধাপ, এরকম ধাপ উঠে যাচ্ছে, তো এর মাঝামাঝি একটা জানলা, সেই জানলাটা প্রায় 1.5 তলার হাইটে, পুরনো বাড়ি যেহেতু 1.5 তলার হাইটে, তো সেইখানে বাইরে থেকে ক্রেনের ওপরে মলবিন, তাদের নাম কেউ করে না ইউজুয়ালি, কিন্তু সত্যি অভিজিৎ বা জিজু এরকম টেকনিশিয়ানস না থাকলে আমাদের সত্যি বাংলা সিনেমা হয় না, যে কোনো বাংলা সিনেমা। এই ওদের মতন টেকনিশিয়ানস, আরও অনেক টেকনিশিয়ানস আছে, ওদের মতন টেকনিশিয়ানসরা আছে বলে না এখনও বাংলা সিনেমা হচ্ছে। অপেক্ষা রয়েছে, একটা ম্যাজিক রয়েছে, একটা মুহূর্তকে থমকে দেওয়া রয়েছে, সবটাই এই ফ্রেমটার মধ্যে রয়েছে। তো ওই জন্য ওইটাকে পোস্টার করা হয়। একটা বিস্তীর্ণ অঞ্চল, ওখানে শুকিয়ে গেছে নদীটা, তো একটাই লোকেশনে করেছি, সেম নদী, কিন্তু নদীর দুটো অংশ আর কি, একটা ব্রিজের এপাশে আর একটা ব্রিজের ওপাশে। তো ওটাও তো ম্যাজিক, মানে ওটা পেয়ে গেলাম আর কি। ইন্ডিপেন্ডেন্ট বাংলা ছবি ইন্ডিপেন্ডেন্টলি, যদি সত্যিই ইন্ডিপেন্ডেন্টলি করা যায়, এবং তার মার্কেটিংটা যদি ইন্টারন্যাশনালি করা যায়, তাহলে তার একটা সম্ভাবনা আছে। আমাদের যে ফিল্ম ক্লাবগুলো, সেগুলোও এখন প্রায় সীমিত হয়ে গেছে। আগে সিনে সেন্ট্রাল ছিল, আরও অনেক ফিল্ম সোসাইটি ছিল, যারা আইজেনস্টাইন ক্লাব ছিল, গোর্কি যেটা ইয়ে করতো, সেখানে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ছবি দেখানো হতো। ইনফ্যাক্ট আমরা যখন মানে কলেজে পড়ছি, তখন তো ম্যাক্স মুলার, আলিয়াস ফ্রান্সে, ব্রিটিশ কাউন্সিল, গোর্কি সদন, এখানে বিভিন্ন ফেস্টিভ্যাল হতো। যৌথ প্রযোজনায় কাজ তো আর হচ্ছেই না, মানে হওয়াটাই মুশকিল হয়ে গেছে। আর এখন বাংলাদেশের যে পলিটিক্যাল সিনারিও, হ্যাঁ, ফলত এখান থেকে লোক গিয়ে ওখানে কাজ করা বা ওখানের লোক এসে এখানে কাজ করা, এটা একটা মানে বিস্তর সমস্যার জায়গা তৈরি হয়েছে। ফলে জানি না এই পলিটিক্যাল সিনারিওটা যদি না বদলায়, তাহলে কতটা যৌথ প্রযোজনায় কাজ হবে সেটা ডাউটফুল। রবীন্দ্রনাথের বা জীবনানন্দ দাশের কবিতা যখন মানে যদি বের করতে পারে, তাহলে বুঝবো সে সত্যি অভিনেতা। আর্ধেক সিম্পল লাইনের মানেই বের করতে পারে না অনেক অভিনেতা, আস্তে আস্তে কথা বলছে, প্রায় কো অ্যাক্টাররা প্রায় কথা শুনতে পাচ্ছে না। ডাবিং করাতে গিয়ে আমি বুঝতে পারি যে কে, মানে অভিনেতা কি বলেছে সেটাই সে নিজেও বুঝতে পারছে না, এত আস্তে আস্তে কথা বলেছে। সেটা তারা ভাবছে যে রিয়েলিস্টিক অভিনয়, কিন্তু না, এইটার একটা চর্চা আছে। এই চর্চাটা একদম বেসিক চর্চা, কিন্তু কিন্তু সেইটা যদি অভিনেতা সিলেকশনের মানদণ্ড হয়, তাহলে সিরিয়াস সমস্যা। এবং সেটা কিন্তু বাংলা কাজের ক্ষেত্রে এটা একটা সমস্যা। এবং এটা নিয়ে বম্বেতেও অনেক বড় অভিনেতারাও এটা নিয়ে কথা বলছেন, তাদের ইন্টারভিউতেও তারা বলছেন যে এটা কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে। এবার আমি যদি বলি যে এত যে বাংলা ছবি হয়, প্রত্যেকটাই তো কোনো না কোনো ছবির সাথে ইনফ্লুয়েন্সড। আমরা অনন্তকে আলাদা করতে পারছি এই কারণে, আর তার সাথে ইন দ্য মুড ফর লাভ আর আসা যাওয়ার মাঝেকে আমরা বলতে পারছি এ দুটোর ইনফ্লুয়েন্স আছে, তার কারণ হচ্ছে এই ধরনের ছবিই হয় কম। আসা যাওয়ার মাঝে বাদ দিয়ে তুমি আর একটাও প্রায় বাংলা ছবি দেখাতে পারবে না অনন্ত ছাড়া, যে পোয়েটিক সিনেমা সেই অর্থে তৈরি হয়েছে। এখনো অবধি হয়েছে, আর একটা ছবি হয়েছে, সেটাও অভিনন্দনের ছবি, মানিকবাবুর মেয়ে, সত্যিই পোয়েটিক ছবি। এবং অভিনন্দন আর আমার ছবি একই সঙ্গে দেখানো হয়েছিল ব্যাঙ্গালোরে, তখন অভিনন্দনের সাথে আমার অনেক গল্প হয়েছে। তো তারপরে আমাদের একটা লং আড্ডা পেন্ডিং হয়ে রয়েছে, হয়নি, যেহেতু আমরা নেমসেক, তো আমাদের অনেক মিল আছে। কিন্তু অভিনন্দন আমার থেকে বয়সে ছোট, তরুণ,
কিন্তু ও আমাকে বলেছিল যে তোমার সাথে আমার অনেক মিল। সত্যি ওর সিনেমার সঙ্গে আমার মিল আছে, আমার সিনেমার সাথেও ওর সিনেমার মিল আছে। আমরা ছবিটা কিন্তু একই সময় বানিয়েছি, জানো, খুব আশ্চর্য। ওর ছবিটা পরে রিলিজ করেছে, আমারটা আগে, কিন্তু আমরা শুটিং করেছি একই সঙ্গে, দুটো সাইমালটেনিয়াসলি। ছবির আত্মায় একটা মিল আছে। কিভাবে যে মিল হয়ে গেছে সেটা, কারণ ও আমাকে চিনতো না, আমি ওকে চিনতাম না, কিন্তু একই সময়ের ছবিটা 2019-এই বানিয়েছি। আমার যে আর্ট ডিরেক্টর, ওরও আর্ট ডিরেক্টর সেই জন্যই আমি জানতে পেরেছিলাম যে মানিকবাবুর মেঘের মতন একটা ছবি তখন বানানো হচ্ছে। কিন্তু কেউই আমরা পরিচিত ছিলাম না। আমার ছবি যখন নন্দনে দেখানো হয় সেই বছর ফিল্ম ফেস্টিভ্যালে, যখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যখন আমার ছবি আসে, মানিকবাবুর মেঘ সেই ফেস্টিভ্যালে দেখানো হয়, এবং তখন আমরা দুজন মিট করি প্র্যাকটিক্যালি। আমিও ওর ছবি দেখি এবং ও আমার ছবি। আমি ওর ছবিটা দেখতে পারিনি, তার কারণ আমি তখন বম্বেতে ছিলাম। আমার ছবির জন্য আমি একদিনের জন্য কলকাতায় উড়ে এসে জাস্ট আমার ছবিটা, নিজের ছবিটা প্রেজেন্ট করে আমি আবার চলে গেছিলাম, কারণ বম্বেতে তখন আমি শুটিং করছিলাম। অনন্তর ছবির প্রথম দৃশ্যটা নিয়ে একটু জানতে চাইবো, মানে কীভাবে শ্যুট হলো, বা ওরকম একটা ম্যাজিক্যাল সিন আর কি, যেভাবে জানলা দিয়ে আলো আসছে, রোদ আসছে এবং ধুলোর খেলা চলছে। ওই যে আমি বললাম যে আমার ঘরে রোদ পড়তো, ওইটাই আমার দেখা ভিজুয়াল। এই যে তুমি বলছিলে না পিওর থাকে, ওই দৃশ্যটা যে তোমার মনে আছে, কারণ ওর মধ্যে একটা পিওরিটি আছে। ওই দৃশ্যটা, জানলা দিয়ে তো রোদ্দুর সবার ঘরেই আসে, কিন্তু ওইটা আমি দেখেছি, ওই রোদ্দুর পড়াটা আমি দেখেছি, আর সেটাকে আমি ভিজুয়ালাইজ করেছি। এবার শুটিংটার প্রসেসটা খুব ইন্টারেস্টিং এবং মজারও। যথারীতি আমাদের বেশি টাকা নেই। আমরা যে বাড়িটায় শ্যুট করছি সেই বাড়িটায় কোনোদিন আগে শুটিং হয়নি। সেই বাড়িটার যে সিঁড়িটা, ওই সিঁড়িটা দেখে আমার পছন্দ হয়েছিল। আমি তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে ঢুকে পড়তাম, যে কোনো বাড়িতে, যখন লোকেশন খুঁজছি আর কি। ওই লোকেশনটায় ঢুকে আমি বলছি দিস ইজ দ্য লোকেশন, এইটা ফ্যান্টাস্টিক লোকেশন, এখানেই শ্যুট করব। সেই বাড়ির লোকেরা তো জানেও না, তাদের বাড়িতে কোনোদিন শুটিং হয়নি, কী শুটিং, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারা। বলছে আপনি বাড়িতে ঢুকে পড়েছেন, এরকম সেই চিৎকার চেঁচামেচি, আমাকে বাড়িতে বের করে দিয়েছিল। আমি আমার বন্ধুকে বললাম, আমার এডিদেরকে বললাম যে শোন, আমি এই বাড়িতে শ্যুট করব, গিয়ে কথা বল। এবার 2 দিন পরে ওরা গিয়ে কথা বলেছে, কথা বলে বুঝিয়ে সুঝিয়ে করেছে। তখন আমাদের কথা ছিল শুধু সিঁড়িটায় শ্যুট করব, কিন্তু তারপরে আমরা ঋত্বিকের যে ঘরটা, সেটাও ওই বাড়িতেই শ্যুট করি, কারণ মানে আমার এত পছন্দ হয়ে যায় ওখানে, এবং লজিস্টিক জায়গা থেকে সুবিধে হবে সেই কারণে এক জায়গায় শুটিং করলে। তো ওইখানে আমি বলেছিলাম যে ওই সিঁড়ি সিকোয়েন্সগুলো, অনেকগুলো সিঁড়ি সিকোয়েন্স ছিল, তো আমাদের ওদিনকে ক্রেন নিতে হয়েছিল একটা। তো ক্রেনের ওপরে মৃন্ময়দা, আমার ডিওপি, বলেছিলেন যে মলবিন, আমার এই সানলাইটটা করবার জন্য মলবিন লাগবে। তো মলবিনের অনেক দাম, কিন্তু ওই রিয়েল রোদ্দুরের আলোটা তৈরি করবার জন্য মলবিন ছাড়া আর কিছু মানে HMI দিয়ে ওই সানলাইটটা তৈরি হতো না। তো ওটা মলবিনই একমাত্র কাছাকাছি সূর্যের আলোটা দিতে পারবে বলে মৃন্ময়দা বলেছিল। আমরা বললাম যে ঠিক আছে, এটার জন্য আমরা তাহলে কত কম দিন আমরা ওটা করতে পারি, সেইভাবে হিসেব টিসেব করে করা হলো। তো ক্রেনের ওপরে মলবিনটা তোলা হলো। এবারে ওটার সিঁড়িটার একটা এরকম ধাপ, এরকম ধাপ, এরকম ধাপ উঠে যাচ্ছে, এর মাঝামাঝি একটা জানলা, সেই জানলাটা প্রায় 1.5 তলার হাইটে, পুরনো বাড়ি যেহেতু 1.5 তলার হাইটে। তো সেইখানে বাইরে থেকে ক্রেনের ওপরে মলবিন, আর সূর্যের আলো তো ওপর থেকে আসবে, তো ন্যাচারালি ক্রেনের ওপরে তোলা হয়েছে। কিন্তু এটা মুভ করবে কি করে? এবারে ক্রেনটাকে মুভ করানোটা একটা বিভৎস ব্যাপার, তো সে আটকে যাবে রাস্তার মধ্যে, আর রাস্তায় তার মধ্যে লোকজন যাতায়াত করছে, গাড়ি টাড়ি ক্রস করছে। তখন অভিজিৎ বলে আমাদের একটা লাইটের ছেলে, সে ভীষণ এফিশিয়েন্ট একটা ছেলে, যার কথা আমি সব জায়গায় বলি। আর আর্ট ডিরেক্টরের একজন সেটিংয়ের একটি ছেলে ছিল, জিজু, তাদের নাম কেউ করে না ইউজুয়ালি, কিন্তু সত্যি অভিজিৎ বা জিজু এরকম টেকনিশিয়ানস না থাকলে আমাদের সত্যি বাংলা সিনেমা হয় না, যে কোনো বাংলা সিনেমা। এই ওদের মতন টেকনিশিয়ানস, আরও অনেক টেকনিশিয়ানস আছে, ওদের মতন টেকনিশিয়ানসরা আছে বলে না এখনও বাংলা সিনেমা হচ্ছে।
নয়তো 11 দিন 12 দিন 13 দিনে যে বাংলা সিনেমার যে স্ট্যান্ডার্ড আমাদের শুটিং হয় সেটা কিন্তু সাংঘাতিক এফিশিয়েন্ট দক্ষ টেকনিশিয়ানস ছাড়া কিন্তু ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ওই আলোটা ওখান থেকে ও অপারেট করতো এবং আমি মনিটরের একটা জায়গায় বসেছি এবং মৃন্ময়দার অ্যাসিস্ট্যান্ট ফোনে অভিজিতের সাথে কোঅর্ডিনেট করতো। সোহিনী নামছে, ঋত্বিক উঠছে, একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে এবং লাইটটা কন্টিনিউয়াস মুভ করছে, যতক্ষণ সিনটা হচ্ছে ততক্ষণ ওই মুভমেন্টটা হবে এবং ও ওইটা কোঅর্ডিনেট করতো এবং সেটা ফোনে ফোনে কোঅর্ডিনেট করতো, কারণ ও তো বাইরে থেকে যেখান থেকে লাইটটা অপারেট করছে ও তো দেখতে পাচ্ছে না আলোটা যে কতটা সরছে। এবারে আমি বলছি আরও সরবে, আরও সরবে, আরও সরবে, আমি কিন্তু শর্ট দেখছি, কানে ওদের ডায়লগ শুনছি এবং ওইটা ও বাইরে থেকে অপারেট করছে। এইভাবে প্র্যাকটিক্যালি হয়েছে এবং এটা খুবই একটা মানে দুর্বোধ্য কাজ বলবো, যারা শুটিং ক্রাফটম্যানশিপ না থাকলে হয় না। হ্যাঁ হয় না, মানে কিভাবে যে হয়ে গেল সেটা মানে একটা আশ্চর্য, কিন্তু ওই আর কি হয়ে গেল। সবাই প্রচণ্ড প্যাশনেটলি কাজ করলো এবং অবভিয়াসলি ঋত্বিক, সোহিনী মানে, এবং যখন ক্লোজ আপ হচ্ছে তখনও তো লাইটটা মুভ করছে, ফলে তখন ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, সবটা আলাদা হয়ে গেছে। এবং ধরো আমি এই কথাটা বলছি তখন লাইটটা আমার কাঁধের এখান থেকে ক্রস করেছে, এবার ক্লোজেও তো সেটা করতে হবে। এবার একইভাবে ও তো দেখতে পাচ্ছে না যে আমি, ও যে ডায়লগটা বলছে, ঋত্বিক যখন ডায়লগটা বলছে তখন তো কাঁধের ওখান থেকে ক্রস করেছে, সেটা তো ও দেখেনি। এবারে সেটা কোঅর্ডিনেট করা, এটা যে মানে কি ডিফিকাল্ট, যারা শ্যুট করেছে তারাই মানে শুধু জানে। কিন্তু ওই আর কি কখনো কখনো ম্যাজিক হয়, তো হয়ে গেছে। এবং ওই যে পাতা পড়া, ওই যে সিকোয়েন্স মানে কন্টিনিউয়াস, তো ওটা তো একটা মানে ওটা তো মনের ভেতর, ওটা তো কোনো রিয়েল জোন নয়। তো ওই অ্যাবস্ট্রাক্ট বিষয়টাকে করবার জন্য আমি কন্টিনিউয়াস শুকনো পাতার একটা ইয়ে করেছিলাম, একটা মেটাফরের মতন ইউজ করেছিলাম। তো আমার এডিরা আর কি সারাক্ষণ 3 তলার উপরে দাঁড়িয়ে বস্তা বস্তা পাতা ফেলতো আর কি। তো সেই মানে সারা সিঁড়ি ভর্তি, মানে 8-10 বস্তা বোধহয় পাতা সরানো হয়েছিল বাড়ি থেকে। সে মানে একটা বিশাল মজার ব্যাপার। আরেকটা মানে দৃশ্য দেখেছিলাম, ওই ঋত্বিক চক্রবর্তী সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ছেন এবং ধোঁয়াটা একটা মানে শেপ ফর্ম করছে আর কি ওই লাইটের পেপার ল্যাম্পের কাছে। ওইটা কি মানে ওটাও ম্যাজিক। আচ্ছা, ম্যাজিক, সত্যিই ম্যাজিক। ঋত্বিক তখন ভেপ খেত। আচ্ছা, এবারে সিনেমায় দেখানো হচ্ছে বিড়ি। এবারে যতবার আমরা বিড়ির মানে আলোটা নিচ থেকে যখন ক্রস করবে তখন ও ধোঁয়াটা ছেড়ে তাকাবে। তো এই যে ধোঁয়াটা যখন বিড়ির যে ধোঁয়াটা ছাড়ছে সেইটা মানে বিড়ির ধোঁয়াটা তো অত ইয়ে নয়, স্ট্রং নয়, সেজন্য লাইটটা ক্যাচ করছে না। তো এরকম 2-3বার হয়েছে, সামহাউ ভিজুয়াল আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না। তখন ঋত্বিক বললো যে শোন না, একটা কাজ করব, আমি ভেপটা খাবো। তাই আমি বললাম যে ভেপটা লুকোবি কী করে, বিড়ি তো ছোট, মানে সেটা তো হাতের মধ্যে এরকম থাকবে এতে। বললো যে না, ভেপটা দেখবে হাতটা এরকম রয়েছে। ঋত্বিকে যখন ঘুরে তাকায় যে একটা হাত মোড়া, অ্যাকচুয়ালি ওর হাতে তখন ভেপটা রয়েছে। তো ও বললো যে আমি ভেপের ধোঁয়াটা দেবো, ওটা একটু স্ট্রং ধোঁয়া তৈরি করবে। তো আমি বললাম ঠিক আছে দেখি করি। তো তখন এটা আমি এখন ছবি রিলিজ করে গেছে, ইয়ে হয়ে গেছে। তো ওটাই মানে পোস্টারও তো আছে, ওটা পোস্টারেও ওই ছবিটা, মানে ওর পোস্টার যে কি হবে তা আমরা জানতাম না। তো ওটা যখন আমি সিসি করতে বসেছি আমরা যখন, তখন ওই সিকোয়েন্সটা যখন হচ্ছে মানে দেখছি, তখন আমার ওটাতে ফ্রেম পজ করে আমি বললাম দিস ইজ দ্য পোস্টার আইডিয়ালি। মানে আমার মনে হচ্ছে যে এটার মধ্যে সবটা রয়েছে আর কি, অপেক্ষা রয়েছে, একটা ম্যাজিক রয়েছে, একটা মুহূর্তকে থমকে দেওয়া রয়েছে, সবটাই এই ফ্রেমটার মধ্যে রয়েছে। তো ওই জন্য ওইটাকে পোস্টার করা হয়। আর একটা দৃশ্য মনে পড়ছে, ওই মিষ্টুর বিয়ে হয়ে যাওয়ার পরে ওর যে শাড়ি এবং যে মুকুট, কনের মুকুট যেটা ভেসে চলে যাচ্ছে নদীর দিয়ে, এবং তারপরে আবার একটা শুকিয়ে যাওয়া নদী, এই যে দুটো মানে শুটিং লোকেশন কি একই জায়গায় ছিল নাকি? আমরা শুটিং করেছি এটা রোলেপে। আচ্ছা, আমরা যখন লোকেশন দেখতে গেছি তখন আমাদের ওখানে যে লোকেশন ম্যানেজার, সে বলছে আপনারা সিকিমের দিকে যাচ্ছেন কেন? কেন আমরা শ্যুট করেছি মার্চ মাসে তখনও মানে শীতকাল, তো তখন অতটা জল পাওয়া যাচ্ছে না নর্থ বেঙ্গলের দিকে। তো নর্থ বেঙ্গলে তো অনেক নদী আছে, ওরকম নদী।
তা আমি বলছি না আমার খরস্রোতা নদী চাই। বলছে যে খরস্রোতা নদী বলে ও অনেক জায়গা দেখাচ্ছে, এখানে শুটিং করার সুবিধে এই সেই, কিন্তু আমার তো কোনোটাই পছন্দ হচ্ছে না। এবারে করতে করতে বললো চলুন তাহলে ঠিক আছে যে যাই, রোলেপে যাই। এবার রোলেপে প্রোডাকশন ম্যানেজার মানে ওখানকার যারা ম্যানেজার ছিল তাদের কোনো ইয়ে ছিল না, মানে যোগাযোগ ছিল না। আচ্ছা। তো আমাদের এক বন্ধু ছিল যারা ওখানে ট্যুর ইয়ে করে, তো তাদেরকে আমরা ফোন করে জিজ্ঞেস করলাম যে জলের মানে খরস্রোতা নদী কোথায় পাবো। তো বললো যে এখন তো শীতকাল গেছে সবে, তবে রোলেপে যা, রোলেপে গেলে পেতে পারিস। তো আমরা রোলেপে গেলাম। তো রোলেপের একটা অংশে ওরকম মানে স্রোত পেয়েছি, আর একটা ব্রিজ ছিল, ব্রিজটার উল্টো দিকটায় আবার জলটা কমে গেছে, ওখানটায় একটা বিস্তীর্ণ অঞ্চল, ওখানে শুকিয়ে গেছে নদীটা। আচ্ছা। তো একটাই লোকেশনে করেছি, সেম নদী কিন্তু নদীর দুটো অংশ আর কি, একটা ব্রিজের এপাশে একটা ব্রিজের ওপাশে। তো ওটাও তো ম্যাজিক, মানে ওটা পেয়ে গেলাম আর কি। এরকম অনেক ম্যাজিক অনন্তর ক্ষেত্রে অনেক ম্যাজিক হয়। মানে আমি দেখেছি, আমার ব্যক্তিগতভাবে সত্যি মনে হয় যে যদি খুব প্যাশনেটলি বা খুব অনেস্টলি যদি কিছু চাওয়া হয় না, কিভাবে হয় জানি না, কিন্তু সামহাউ হয়ে যায়। অনন্তের পরের কাজ আপনার কি কি এসছে ওয়েব সিরিজ? অনন্তের পরে আমি করেছি আরও 3টে ওয়েব সিরিজ। আচ্ছা। একটা উৎসবের পরে, একটা অমৃতের সন্ধানে, আর একটা হচ্ছে নন্দিনী মার্ডার কেস ওয়েব সিরিজ। এর পরে কোনো ফিচার ফিল্মের ভাবনা আপনার চলছে এর মধ্যে? চলছে, লেখালেখির প্রসেসে আছে। কিন্তু ওই মানে আমার প্রথম টার্গেট হচ্ছে যে দেখো অনন্তর মতন তো বারবার ছবি বানানো যাবে না, প্রডিউসারের পয়সাকে ফেরত দেওয়ার একটা দায়িত্ব ডিরেক্টরের থেকেই যায়। তো আমি চেষ্টা করছি যে যে ছবিটা টাকা ফেরত দিয়ে দেবে এরকম যদি ছবি করা যায়, বা এমন একটা মডেল তৈরি করার যেখানে নিজস্ব একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইচ্ছেও থাকবে, ইচ্ছেও এ করব, এবং প্রডিউসারকে পয়সাটা ফেরতও দেওয়া যাবে। অন্তত যেটা সে ইনভেস্ট করেছে সেইটুকুনি টাকা জানে সে তুলে নিতে পারে, এইটা আমার প্রচেষ্টা। তো সেইটা না করে আমি আবার একজন প্রডিউসারের একটা ছবি মানে টাকা নিয়ে ছবি করব, আর আমার কাছে তো অত টাকা নেই যে বারবার আমি নিজের পকেট থেকে ছবি করব, সেটা সম্ভব নয়। তো সেইটার জন্য আমার কাজ শুরু করতে দেরি হচ্ছে, তো সেটা প্রসেসের মধ্যে আছে, আশা করছি হবে এই বছর বা সামনের বছর। ইন্ডিপেন্ডেন্ট বাংলা ছবিকে কীভাবে দেখছেন, বা এর ভবিষ্যৎ কী মনে হয়? ইন্ডিপেন্ডেন্ট বাংলা ছবি ইন্ডিপেন্ডেন্টলি যদি সত্যিই ইন্ডিপেন্ডেন্টলি করা যায়, এবং তার মার্কেটিংটা যদি ইন্টারন্যাশনালি করা যায়, তাহলে তার একটা সম্ভাবনা আছে। কিন্তু যেটা মুশকিল হয়ে যায় কি বলতো, একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি যারা নতুন পরিচালক বা যারা আমাদের মতন পরিচালক, যারা একটু সিরিয়াসলি অন্য ধরনের কাজ করতে চায়, তাদের জন্য একটু মুশকিল হয়ে যায়। তার কারণ মুশকিল হয়ে গেছে এখন এই স্টেজে। ইন্টারন্যাশনালিও যে ধরনের ফেস্টিভ্যালগুলো যে ধরনের ছবি নিচ্ছে, সেগুলো কিন্তু আর খুব একটা অন্য ধরনের ছবি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু নয়। কারণ এখন তুমি বড় বড় ফেস্টিভ্যালেও দেখবে যে নামী পরিচালক ছাড়া যাদের ছবি আসছে, বা মানে বম্বের ছবিও কিন্তু তাদের ছবিতে যাচ্ছে, মানে সেই সমস্ত ফেস্টিভ্যালে যাচ্ছে। তো তাদেরকে যাচ্ছে কেন? সেখানে বড় নায়ক আছে, বড় নায়িকা আছে, নামকরা নায়ক নায়িকা আছে, সেই কারণে তাদের ছবি সেই ফেস্টিভ্যালগুলো নিচ্ছে। তার কারণ এই ফেস্টিভ্যালগুলোরও তো টাকা দরকার, আর যদি বড় বড় মুখ না থাকে তাহলে বিজ্ঞাপনদাতারা ইনভেস্ট করতে চাইছে না। ফলত ইন্ডিপেন্ডেন্ট ছবি যদি বলো, তাতে যদি কোনো বড় মুখ না হয়, ইন্ডিপেন্ডেন্ট ছবি মানে তো নতুন অভিনেতা অভিনেত্রীরা নিয়ে একটা এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে, সেগুলো তো ইন্ডিপেন্ডেন্ট, বা তার মাথার পিছনে কোনো বড় হাউস নেই। কিন্তু যদি ফেস্টিভ্যালে যেতে হয়, তাহলে যদি কোনো বড় হাউস না থাকে, তাহলে কিন্তু ছবিকে ইন্টারন্যাশনালি ট্রাভেল করানো একটা ভীষণ ডিফিকাল্ট জায়গায় দাঁড়িয়ে গেছে। কারণ বড় হাউস থাকলে সেই টাকার জোরটা থাকবে, তবেই সেই মানে ছবি বিদেশে পাঠানো সম্ভব হবে।
কারণ প্রত্যেকটা ছবি পাঠাতে অনেক টাকা খরচা হয়। তো শুধু তাই নয়, ছবি চান্স পেলে তো সেই ছবিটার নাম হবে। তো এই চান্স পাওয়াটা একটা ভীষণ মানে একটা বড় ব্যাপার আর কি। তো ফলত ইন্টারন্যাশনালি যদি ইন্ডিপেন্ডেন্ট ছবি না হয়, কারণ আমাদের এখানে গোটা ভারতবর্ষে মালায়ালি ছবি ছাড়া, মানে সাউথে মালায়ালি ছবি ছাড়া কিন্তু আর অল্টারনেট ছবি বা এক্সপেরিমেন্টাল ছবি আর কেউ খুব একটা করতে সাহস পাচ্ছে না। সাহস পাচ্ছে না তার বড় কারণ হচ্ছে তার কোনো স্পেস নেই। আমাদের যে ফিল্ম ক্লাবগুলো সেগুলোও এখন প্রায় সীমিত হয়ে গেছে। আগে সিনে সেন্ট্রাল ছিল, আরও অনেক ফিল্ম সোসাইটি ছিল, যারা আইজেনস্টাইন ক্লাব ছিল, গোর্কি যেটা ইয়ে করতো, সেখানে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ছবি দেখানো হতো। ইনফ্যাক্ট আমরা যখন মানে কলেজে পড়ছি তখন তো ম্যাক্স মুলার, আলিয়াস ফ্রান্সে, ব্রিটিশ কাউন্সিল, গোর্কি সদন, এখানে বিভিন্ন ফেস্টিভ্যাল হতো এবং সেখানে ইন্ডিপেন্ডেন্ট ছবি, সারা পৃথিবীর ছবি আসতো। কিন্তু এখন কিন্তু সেগুলো অনেক কমে গেছে তুলনায়। যেহেতু এখন ওটিটি চলে এসছে, সেই কারণে প্রচুর বিদেশি ছবি এখন আমরা মোবাইলে বা ল্যাপটপে বা ওটিটিতে দেখতে পাই। সেই কারণে কিন্তু এই ধরনের ফেস্টিভ্যালের চলও কমে গেছে এবং সিনে ক্লাবগুলোও আর চালাতে পারছে না। ফলত এক্সপেরিমেন্টাল ছবি, ইন্ডিপেন্ডেন্ট ছবি কি ওটিটি আসার ফলে একটু বাড়তি ইয়ে পেয়েছে, মাইলেজ বলা যেতে পারে, বা একটু এগিয়ে থাকার ব্যাপারটা কি এসছে ওটিটিতে আসার পর নাকি? মনে হয় না ইন্ডিপেন্ডেন্ট ছবি, কারণ ওটিটিতে যে ধরনের ছবি নেয় বা ওটিটিও তো ব্যবসা করছে, তো তারাও তো ব্যবসার দিকটা দেখবেই স্বাভাবিক। তো ইন্ডিপেন্ডেন্ট ছবি এখন ছবি করতে যে কস্ট, সেইটা ওটিটিতে মানে খুব কম টাকায় ছবি বিক্রি করে তো তাদের লাভ নেই। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি প্রোডাকশন করলাম কিছুদিন আগে, সেটা রাশিয়ার একটা ইয়েতে দেখানো হলো, আদিম বলে, অমিতাভর ছবি, সেটা আমরাই প্রডিউস করেছি। কিন্তু সেই ছবিটা কবে রিলিজ করবে বা কোন ওটিটিতে যাবে সেটা আমরা এখনো জানি না। তার কারণ সেখানে যারা অভিনয় করছে তারা তো খুব বড় মুখ নয়, তারা থিয়েটারের অভিনেতারা সবাই অভিনয় করছে। সেটা হয়তো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, দুটো একটা ফেস্টিভ্যালে হয়তো চান্স পেল, সেখানে দেখানো হলো, প্রশংসাও পেল, কিন্তু তা দিয়ে তো ছবির টাকা উঠছে না। এবারে এইটা হয়ে গেছে মুশকিল, যে কোনো ওটিটি ছবি কিনবে, তাদের ছবি কিনছে যেখানে কিন্তু সেরকম ফেস রয়েছে, অর্থাৎ ফেস ভ্যালুটা ম্যাটার করে যাচ্ছে। সেটা বড় বড় ফেস্টিভ্যালের ক্ষেত্রেও ফেস ভ্যালু ম্যাটার করছে, ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রেও ফেস ভ্যালু ম্যাটার করছে। যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, কোনো একজন, কথার কথা বলছি, ধরো আদিল হুসেনকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি হলো, কিংবা পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে হলো, কিংবা নওয়াজকে নিয়ে হলো, তখন সেই ছবিগুলো কিন্তু ওটিটি কিনতে রাজি হচ্ছে। রাদার একজন থিয়েটারের অ্যাক্টরকে নিয়ে একটা খুব ভালো ছবি কেউ বানালো, তখন কিন্তু ওটিটিতে সেই ছবিটার দাম পাচ্ছে না। ফলত সেই ইন্ডিপেন্ডেন্ট ছবির প্রডিউসার কিন্তু ফার্দার আরেকটা ছবি করতে ইন্টারেস্টেড বোধ করছে না। এইটা একটা সমস্যা ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে। প্যান বাংলা ছবি কি হচ্ছে, মানে যেটা ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গতে ভালো করছে এবং সেটা বাংলাদেশে যাচ্ছে বা যাচ্ছে না, এই দুটো তারতম্য হচ্ছে বলে কি বাংলা? দেখো, বাংলাদেশে যখন আমি একটা সময় দীর্ঘকাল বাংলাদেশে একটা অন্য কাজের জন্য আমি ছিলাম, এডিটিংয়ের কাজের জন্য, তো তখন আমি দেখেছি বাংলাদেশে আমাদের যে ছবি সেগুলো ওরা সবাই পাইরেটেড ডিভিডিতে দেখে। এখন তো ওটিটিতে দেখে, বিভিন্ন ওটিটি চ্যানেলগুলো যেগুলো আছে সেগুলোতে দেখে, কিন্তু তাছাড়া ওরা পাইরেটেড ডিভিডিতে দেখে মূলত। ভারতীয় যে ছবি, সেটা বম্বের ছবি হোক বা সাউথের ছবি হোক বা ইয়ের ছবি হোক, আর কিছু কিছু ছবি, জওয়ানের মতন ছবি, পাঠানের মতন ছবি, শাহরুখ খান বা এরকম আমির খানের ছবি ওরা ওখানে নিয়ে গিয়ে রিলিজ করে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের কোনো ছবি কিন্তু আমাদের এখানে সেই অর্থে রিলিজ করে না, বা যদি রিলিজও করে সেগুলো কিন্তু সেটা চলে না, মুখ থুবড়ে পড়ে। যৌথ প্রযোজনার কাজও খুব কম, যৌথ প্রযোজনার কাজ তো আর হচ্ছেই না।
মানে হওয়াটাই মুশকিল হয়ে গেছে। আর এখন বাংলাদেশের যে পলিটিক্যাল রাজনৈতিক অবস্থা সিনারিও, সেটা হ্যাঁ, সমস্যা। ফলত এখান থেকে লোক গিয়ে ওখানে কাজ করা বা ওখানের লোক এসে এখানে কাজ করা, এটা একটা মানে বিস্তর সমস্যার জায়গা তৈরি হয়েছে। ফলে জানি না এই পলিটিক্যাল সিনারিওটা যদি না বদলায় তাহলে কতটা যৌথ প্রযোজনায় কাজ হবে সেটা ডাউটফুল। এআই কি বাংলা ছবিকে বাংলা ছবির ক্ষেত্রে ইউজ হচ্ছে, বা এআই আসার এখনো ফলে? হচ্ছে না, কারণ এআই মানে যে স্ট্যান্ডার্ড এআই করতে হবে সেইটা বাংলা ছবি এখন অ্যাফোর্ড করতে পারে না। ভিএফএক্স এর কস্টই মানে মাথায় হাত দিয়ে বসতে হয়। ভিএফএক্স এর কস্ট মানে প্রপার ভিএফএক্স যদি করতে হয়, ভিএফএক্স হচ্ছে ডেফিনেটলি। আমি অনেকগুলো ছবিতে কাজ করেছি যেখানে ভিএফএক্স এর অনেকটা পার্ট রয়েছে, কিন্তু সেগুলো না খুবই ওই দড়ি মোছা বা দূরে একটু ম্যাট পেন্টিং করা হলো, মানে একটা স্কাইতে কিছু রিপ্লেস করা হলো, স্কাই রিপ্লেস করা হলো, বা কোনো একটা জিনিস অবজেক্ট মুছতে হবে, বা মেকআপের কিছু একটা জিনিস দেখা যাচ্ছে সেগুলো ভিএফএক্সের টাচ আপ করতে হবে। মূলত এই ধরনের কাজগুলোই এখনও বাংলা ছবির মধ্যে হচ্ছে। মানে এআই বলতে মানে ধরো বাহুবলী যেভাবে এআই মানে ভিএফএক্সের কাজ হয়, বা যে ধরনের ক্রিচার্স তৈরি করা হচ্ছে, মানে রেভেনেন্টের মতন ছবি, সেইগুলো বাংলা অসম্ভব। এআই কি সিনেমার যে স্ক্রিপ্ট রাইটার বা রাইটারকে রিপ্লেস করতে পারে আগামী দিনের কথা বলছি? জানি না, মানে এখনো তো এখানে তো সেইভাবে কিছু হয়নি, হচ্ছে না। কিন্তু চ্যাট জিপিটিকে একটা স্টোরি লাইন দিয়ে দিলে তারা যেভাবে গল্প তৈরি করে দিচ্ছে, আমি জানি না কোনো স্ক্রিপ্ট রাইটার হয়তো সেভাবে গল্প লিখছে, তারপরে সেখান থেকে আবার ইয়ে করছে। কিছু জিনিস হয়তো ডেফিনেটলি হেল্প করতে পারে যদি সেটাকে ঠিক করে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এআইতে মানে এআইয়ে আমাদের জাপানের একজন ভদ্রলোক, তার সাথে আমার কথা হচ্ছিলেন, তিনি জাপানের ইউনিভার্সিটি একজন ইনস্টিটিউটে সে এআই নিয়েই কাজ করছেন, তিনি খুব বড় পোস্টে রয়েছে। তিনি বলছেন যে বাংলা কন্টেন্ট মানে এর কাছে ততটা নেই, ডেটা অতটা নেই। সেই জন্য বলছে যে বাংলা ডেটা যত আমরা পুট করতে পারবো, অর্থাৎ আমি একটা কিছু বললাম, তার মানে একটা ধরো গল্পের একটা বিষয় দিলাম, সেই বিষয়টার যে রেফারেন্সিং ওরা করবে সেটা সবই ইউরোপিয়ান বা হলিউড ওইখান থেকে রেফারেন্স নিয়ে তারা বানাচ্ছে। কারণ বাংলা সাহিত্যের যে আমাদের তো মানে ভীষণ বিপুল একটা ভান্ডার আছে, সেইগুলো কিন্তু এআই এর কাছে নেই, অর্থাৎ সেই ডেটাগুলো নেই ওদের কাছে। সেই কারণে মানে আমাদের যদি অবন ঠাকুরের যদি বুড়ো আংলা কিংবা ইয়ে আমাদের বলো তোমার ক্ষীরের পুতুল, এই সমস্ত ডেটা যদি থাকে, রবীন্দ্রনাথ যদি থাকে তাদের কাছে, সুনীল গাঙ্গুলি যদি থাকে তাদের কাছে, তাহলে হয়তো তারা রেফারেন্সিং এর ক্ষেত্রে তারা সেগুলো ব্যবহার করবে। কিন্তু সত্যজিৎ রায়ের লেখা যদি থাকে তাহলে তারা রেফারেন্সিং ব্যবহার করবে, কিন্তু এখন তারা রেফারেন্সিং করবে কি করে? ফলত আমরা যে বাংলা কন্টেন্টের জন্য যদি একটা কোনো আইডিয়া দিই, করে একটা চিত্রনাট্য বেরিয়ে আসবে, সেই রেফারেন্সিং তারা করবে পুরোটাই হলিউড বা ইউরোপিয়ান বা ওই ধরনের বিদেশি সাহিত্য থেকে আমাদের এখানে। ফলত এই মুহূর্তে কিন্তু অদূর ভবিষ্যতে মানে খুব সেটা হয়তো 5-6 বছরের মধ্যেই হয়তো ঘটনার পরিবর্তন হয়ে যাবে, ডেটাও চলে আসবে ওদের কাছে, এবং তখন হয়তো হবে, হয়তো তখন স্ক্রিপ্ট রাইটারদের কাজ কমে যাবে। এমনি তো বাংলা ছবিতে এমনিই তো কতগুলো আর কাজ হচ্ছে, এমনিই তো কাজ কমে গেছে, তখন হয়তো আরও কমে যাবে বা অল্টারনেট কিছু একটা বেরোবে। আমার বাংলার ছবিতে এখন যে মানে ফলোয়ার্স বা ইনস্টা রিলের যে ফলোয়ার্স, সেটা দেখে যে কাস্টিং করার সম্ভাবনা বেশি হচ্ছে আর কি, বা এটা কি এই ট্রেন্ডটা কিরকম? এটা একটা সাংঘাতিক ভয়ঙ্কর ট্রেন্ড, এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড হয়েছে। মানে কিছুদিন আগে আমাকে একটি নতুন মানে একজন নতুন অভিনেতা বলবো কি জানি না, সে আমাকে বললো যে তুমি তো এত কাজ করো, আমাকে একটা কাজ দাও ইত্যাদি ইত্যাদি। তা আমি বললাম একটা অডিশন করে পাঠাও। সে একটা অডিশন করে পাঠালো, নিজেদের বলে যা খুশি পাই। বললাম হ্যাঁ যা খুশি, তোমার যেটা মনে হয়, বা কোনো অন্য থিয়েটারের কোনো একটা মনোলগও তুমি বলতে পারো, বা সিনেমার কোনো একটা অংশও বলতে পারো। তো সে একটা নিজের মতন করে পাঠালো। আমি মানে ভাবলাম
5 মিনিট ভাবলাম যে কি বলবো ওকে। তারপরে তাকে বাধ্য হলাম লিখতে যে এটা কিছুই হয়নি, মানে এটা অভিনয়ের নেই এর মধ্যে, এটা কিছুই হয়নি। তো তুমি একটা কাজ করো, তুমি মেঘনাদ বধ কাব্যের ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ে দাও। তো সেই পড়াটা বা পাঠটা দেখে দেখেই সেটা এখনও আমার কাছে এসে পৌঁছয়নি। তো আমি বলছি যে অভিনেতা হতে গেলে যে চর্চাটা, সেই চর্চাটা এখন অনেক স্কুল হয়েছে, অভিনয়ের স্কুল হয়েছে, সেখানে সিরিয়াসলি অনেকে কাজ করাচ্ছে, অনেক নামকরা অভিনেতা অভিনেত্রীরা যাচ্ছে তাদের কাছে কাজ করতে, ওয়ার্কশপ হয়েছে। এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে দীর্ঘ প্রসেস এবং নিরন্তর নিজেদের চেষ্টা, যে কবিতা পড়ার অভ্যেস, উচ্চারণের প্র্যাকটিস, কাগজ পড়ার প্র্যাকটিস, মানে আমি যেটা বলছিলাম একদম ইন্টারভিউ শুরুতেই, যে উচ্চারণ বা বাচিক অভিনয় শুধুমাত্র স্পষ্ট উচ্চারণ হলেই হবে না, একজন অভিনেতাকে সেটাকে ভাঙতেও জানতে হবে, অর্থ বুঝতে হবে এবং তার এক গভীরে হচ্ছে ঢুকতে হবে। অর্থ বুঝতে হবে, দুই সেটা হচ্ছে যে মানে বের করতে হবে। মানে ধরো একজন অভিনেতা যদি, ধরো সৌম্য মিত্রের কথা যদি বলি, তো সৌম্য মিত্র যে জীবনানন্দ দাশের কবিতা পাঠ করছেন, যে রেকর্ড রয়েছে, সেটা যদি আমরা শুনি, বা টিনের তলোয়ার যদি উৎপল দত্তের শুনি, বা তৃপ্তি মিত্রের যদি অপরাজিতা শুনি, সেগুলো শুনলে আমরা বুঝতে পারি যে সেন্টেন্সের মানে কিভাবে বের করতে হয়। শুধু তো অডিওটাই শুনছি, কিন্তু আমার চোখের সামনে সেই ভিজুয়ালটা তৈরি করে দিচ্ছে তারা। কবিতা রবীন্দ্রনাথের বা জীবনানন্দ দাশের কবিতা যখন মানে যদি বের করতে পারে, তাহলে বুঝবো সে সত্যি অভিনেতা। আর্ধেক সিম্পল লাইনের মানেই বের করতে পারে না অনেক অভিনেতা। আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, কিন্তু আজকে একজন অভিনেতা ফ্যাশন ডিপার্টমেন্ট থেকে আসুক, বা মডেল যারা হচ্ছে তারা সেখান থেকে হয়তো অভিনয়ের জন্য, তাদের দেখতে সুন্দর তার জন্য হয়তো তারা চান্স পাচ্ছে, তাদের সিক্স প্যাক আছে বা তাদের ভালো চেহারা, তার জন্য হয়তো তারা সুযোগ পাচ্ছে, টেলিভিশনে সুযোগ পাচ্ছে বা ওয়েব সিরিজে সুযোগ পাচ্ছে। কিন্তু তারা যখন অভিনয় করছে, সবার ক্ষেত্রে নয় কিন্তু সংখ্যায় অনেক বেশি, এই যে তারা একটা সিরিয়াল করলো বা একটা সিনেমা করলো বা একটা ওয়েব সিরিজ করলো, কিন্তু তারপরে কি? এবং এই যে সিরিয়াল এবং সিনেমায় তারা চান্স পাচ্ছে, তারা রিল বানাচ্ছে, তাতে মিলিয়নস ফলোয়ার্স আছে, সেই তাদেরকে দেখে তাদেরকে সিলেক্ট করা হচ্ছে। কিন্তু তারা যখন এবার সেটে আসছে, তারা তো রিলে কখনো গানের লিপ দিচ্ছে, কখনো জামা কাপড় উড়িয়ে স্লো মোশনে কায়দাবাজি করে শট নেওয়া হচ্ছে, আইফোনে শ্যুট করা হচ্ছে, তা দিয়ে দেখতে সুন্দর লাগছে, তা দিয়ে তাদের ফলোয়ার্স হচ্ছে। কিন্তু তারা যখন সিনেমায় অভিনয় করছে, তাদের ছবি দেখতে কি হলে টিকিট কেটে লোক যাচ্ছে না। যদি তাই যেত, তাহলে বাংলা ছবির আজকে মানে প্রডিউসাররা পয়সা ফেরত পেত। সত্যি তো বাংলা ছবিতে প্রডিউসাররা পয়সা ফেরত পাচ্ছে না, এটা তো মানে সত্যি, মানে এইটাই তো সত্যি ফ্যাক্ট। তো যদি সত্যি তাদের রিলের ফলোয়ার বা দেখে যদি তাদের ছবি, মানে তাদেরকে অভিনয়ে নেওয়া হয়, প্রথম কথা হচ্ছে ছবির মান পড়ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ যে অভিনেতাদের যে চর্চার মধ্যে দিয়ে অভিনেতা হয়ে ওঠার প্রয়োজন, তারা সেই চর্চার মধ্যে দিয়ে অভিনয় করছে না। আমি বলছি না শুধু তারা, অনেকেই তারা একটা কাজ করার পরে তারা আবার থিয়েটার শুরু করছে, কিন্তু তারা থিয়েটারে এসে কি করছে? তারা থিয়েটারে এসে একটা মানে বড় চরিত্রের জন্য, মানে বড় চরিত্র অভিনয়ে পাঠ পেলে তখন তারা মনে করছে যে, মানে তখন তারা সেই থিয়েটারে অভিনয় করবে। কিন্তু তারা কি থিয়েটারে বসে দীর্ঘদিন ওই চর্চাটার মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আজকে সিনিয়র অভিনেতারা যারা কাজ থিয়েটার থেকে উঠে এসেছে, অভিনয় দেখার যে বিষয়টা, অভিনয় দেখার বিষয়, অভিনয়ে এখন মানে অভিনয় একটা মানে বড় সেগমেন্ট, জানো তো। মানে আজকের অভিনয় প্রচুর বদলে গেছে, মানে 10 বছর আগের অভিনয় আর আজকের অভিনয় একটা হিউজ ডিফারেন্স হয়েছে। মানে সেটা তুমি সাউথের অভিনয়ের, আমি বলছি অল্টারনেট ছবির অভিনয় দেখো, বম্বের ছবির অভিনয় দেখো, বা ওটিটির অভিনয় দেখো, প্রচুর অভিনেতা এসছে, দারুণ দারুণ অভিনেতা এসছে।
কলকাতাতেও এসছে, আসেনি আমি বলছি না, অনেক ভালো অভিনেতা কিন্তু কাজ করছে, কিন্তু অভিনয়ের একটা বিশাল তারতম্য ঘটেছে, যে রিয়েলিস্টিক অভিনয়। এবার আমাদের এখানে একটা গন্ডগোল হয়েছে, কি বলতো, রিয়েলিস্টিক অভিনয় মানে সবাই দাঁত চিপে কথা বলছে, আস্তে আস্তে কথা বলছে, প্রায় কো অ্যাক্টাররা প্রায় কথা শুনতে পাচ্ছে না, ডাবিং করাতে গিয়ে আমি বুঝতে পারি যে কে মানে অভিনেতা কি বলেছে সেটাই সে নিজেও বুঝতে পারছে না, এত আস্তে আস্তে কথা বলেছে, সেটা তারা ভাবছে যে রিয়েলিস্টিক অভিনয়, কিন্তু না, এইটার একটা চর্চা আছে। এই চর্চাটা একদম বেসিক চর্চা, কিন্তু সেই বেসিক চর্চাটার মধ্যে দিয়ে যেতে হবে, এবং শুধু বাচিকের চর্চা নয়, জেস্চার, পশ্চার, দাঁড়ানো, ফেস মাসলকে চেনা, যে আমি ঠোঁটটা এরম করলে আমাকে কেমন লাগবে, চোখটা এরম করলে কেমন লাগবে, এবং কোন চরিত্রের জন্য কোন ম্যানারিজমটা করব। প্রত্যেক অভিনেতার একটা করে ম্যানারিজম আছে, সেটা শম্ভু মিত্রেরও ছিল, উৎপল দত্তেরও ছিল, যে কোনো বড় অভিনেতা, ছোট অভিনেতা, সবার একটা ম্যানারিজম আছে, কিন্তু তারপরেও সে চরিত্রে অভিনয় করবে এবং চরিত্রগুলো আলাদা হবে সেই ম্যানারিজমগুলো রেখেই, তাহলে সে অভিনয় কী করছে, তাহলে তার চর্চাটা কি হবে সেই চরিত্রের জন্য। এইটার জন্য যে সেটা রিল করে আর রিল করে, হ্যাঁ মানে ঠিক আছে, তাদেরকে রোজগার করতে হচ্ছে, রিল থেকে ভালো টাকা আসছে, কারণ সিরিয়াল থেকে বা ওটিটি থেকে যে টাকা পায় তাতে তো লাইফস্টাইল চলবে না, তার জন্য রিল করতে হবে, কিন্তু তার মধ্যে আমি কোনো আপত্তিও দেখছি না, কিন্তু সেইটা যদি অভিনেতা সিলেকশনের মানদণ্ড হয় তাহলে সিরিয়াস সমস্যা, এবং সেটা কিন্তু বাংলা কাজের ক্ষেত্রে এটা একটা সমস্যা। এবং এটা নিয়ে বম্বেতেও অনেক বড় অভিনেতারাও এটা নিয়ে কথা বলছেন, তাদের ইন্টারভিউতেও তারা বলছেন যে এটা কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে। এই সমস্যাটাকে আলটিমেটলি হয়তো ওভারকাম করে যাবে, কারণ ফাইনালি ভালো অভিনেতারাই থাকবে, খারাপ অভিনেতারা বেনজলের মতন আসবে এবং চলে যাবে। আমি ইন্টারভিউর একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের দল আটপৌরের তরফে যদি আপনি একটু কোনো বার্তা বা মেসেজ কিছু আমাদের দেন সেটা। আটপৌরে জন্য আলাদা করে বার্তা কিছু নেই, কারণ এই যে বিভিন্ন অভিনেতা বা বিভিন্ন পরিচালকদের ইন্টারভিউ নেওয়া এবং তাদের এক্সপিরিয়েন্স, স্পেশালি ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে বা অল্টারনেট ছবির যারা কাজ করছে তাদের তো সুযোগ কম হয়, কথা বলবার সুযোগ কম হয়, জায়গাটা মানে প্ল্যাটফর্ম নেই। তো এই আটপৌরে যদি সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে পারে, তাহলে অনেক নতুন অভিনেতা, নতুন পরিচালক, অল্টারনেট যারা কাজ করার চেষ্টা করছে বা ভাবছে, সেটা রাইটারদের ক্ষেত্রেও হতে পারে, অভিনেতাদের ক্ষেত্রেও বা পরিচালকদের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই, যে কোনো আর্ট ফর্মের ক্ষেত্রে তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এইটা ভেবে ভালো লাগছে। এবং এটা আমি ডেফিনেটলি চাইবো যে এটার সুদূর প্রসার ঘটুক। আমি চাই আটপৌরে আপনারা সকলে দেখুন, আটপৌরে চ্যানেল সাবস্ক্রাইব করুন, ডাউনলোড করুন এবং আমাদের কথা শুনুন, আমরা কি বলতে চাইছি, বা আমাদের পরবর্তী ভবিষ্যতে কাজের জন্য আটপৌরে দিয়ে আপনাদের কাছে পৌঁছতে পারি, সেটাই আশা করব। আজকের আটপৌরের পর্ব আমরা এখানেই শেষ করছি। বিশিষ্ট পরিচালক অভিনন্দন দত্তকে অনেক ধন্যবাদ আমাদের পর্বে উপস্থিত থাকার জন্য। দেখা হচ্ছে আটপৌরের আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। নমস্কার সকলকে। নমস্কার।